প্রথমে 10 লক্ষ, তারপর 22 লক্ষ, তারপর 2 লক্ষ, তারপর আরও 2 লক্ষ। রবিবার রাত পর্যন্ত 36 লক্ষ নাম উঠে গিয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে। কমিশনের দেওয়া তথ্য বলছে 40 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। হিসেব বলছে এর মধ্যে সব মিলিয়ে বাংলার প্রায় 18 লক্ষ ভোটারের নাম নতুন করে বাদ পড়েছে। সেই 18 লক্ষের মধ্যে যারা নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে চান তারা এখন কি করবেন? ট্রাইব্যুনাল কি খায় না মাথায় দেয়? কমিশনের তরফে শেষ আপডেট কি বলছে সেটাই জানাবো আজ ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। আমি এখনো জানি না কি হবে। এখনো একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দিয়ে ভোট ঘোষণা হয়েছে। ভারতের নাগরিক ভোট দিতে পারবে না, আর সেই ভোট নির্বাচন কমিশন করবে। যদি ধরুন আমাকে বাদ দিয়ে ভোট করে আর তারপর আমার নাম এতে ট্রাইব্যুনালে প্রুভ হলো, তার মানে আমার ভোট অধিকার যেটা আমি পাবো সেটা খর্ব করা হলো। গরিব মানুষ দিতে পারে না, সব ট্রিব্যুনাল করেছে কলকাতায়। তা জেলায় জেলায় লোকেরা কি করবে? খাবে। হাওড়ার জগৎবল্লভপুর 308 ও 309 নম্বর বুথ মিলিয়ে প্রায় 850 জনের নাম বাদ পড়েছে এসআইআর এর তালিকা থেকে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সেই এলাকা। উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের বরুণহাট 33 ও 35 নম্বর বুথ মিলিয়ে 1200 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ড 300 ভোটারের নাম ডিলিট। এদিকে আবার পানিহাটির 19 নম্বর ওয়ার্ডের 10টি বুথে 600 ভোটারের নাম বাদ পড়েছে। এ তো গেল কয়েকটা উদাহরণ। নতুন করে যে প্রায় 18 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে সেই সব ভোটার ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন রাজ্যের একাধিক জেলায়। তাদের এখন একটাই প্রশ্ন, কি করব, কোথায় যাব? উত্তরটা হলো ট্রাইব্যুনাল। কিন্তু কি সেই ট্রাইব্যুনাল? সেটা ঘিরেই আরও এক গুচ্ছ প্রশ্ন সামনে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নাম বাদ পড়া ভোটাররা যদি নিজেদের নাম ভারতীয় ভোটার হিসেবে প্রমাণ করতে চান তাহলে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। শীর্ষ আদালত ইতিমধ্যেই 19 জন প্রাক্তন বিচারপতি এবং বিচারককে নিয়ে সেই ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে। কিন্তু সেই ট্রাইব্যুনালে নিজেদের ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণ করবেন কিভাবে? গত এক সপ্তাহে 4টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়ে গেলেও এতদিন ধরে এটাই ঠিক হচ্ছিল না যে কোথায় বসবে সেই ট্রাইব্যুনাল। সেটা তো দেখুন, ট্রাইব্যুনাল এখন যে আছে জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে। এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে, যখনই তৈরি হবে আমরা লেগে আছি। পরে সিইও মনোজ আগরওয়াল জানান রাজ্যের তরফে 4টি জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে ছিল রাজারহাটে হাইকোর্টের জুডিশিয়াল একাডেমি। পরে হাইকোর্টের টিম এবং কমিশনের আধিকারিক সেই সবকটি জায়গা পরিদর্শনে গিয়েছিলেন। পরিদর্শনের পর যে রিপোর্ট জমা দেওয়া হয় তার উপর ভিত্তি করে হাইকোর্টের প্যানেল সিদ্ধান্ত নিয়েছে যে কোথায় বসবে ট্রাইব্যুনাল। অবশেষে বেছে নেওয়া হয়েছে জোকা আইআইএম। সেখানেই 19 জন প্রাক্তন বিচারপতি এবং বিচারক বসবেন বলে জানা যাচ্ছে। রবিবার থেকেই আবেদনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ এখন যদি কেউ আবেদন করতে চান তাহলে করতে পারেন। প্রশ্ন হলো কিভাবে আবেদন করবেন? প্রথমে ঠিক করা হয়েছিল যে শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। সেক্ষেত্রে কলকাতায় ট্রাইব্যুনাল বসলে জেলার বাসিন্দারা কিভাবে আবেদন করতে যাবেন তা বুঝে ওঠা যাচ্ছিল না। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে অফলাইন এবং অনলাইন দুটি প্রক্রিয়াতেই আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করতে হলে যেতে হবে জেলা শাসকের দফতরে, আর অনলাইনে আবেদন করতে হলে ইলেকশন কমিশনের পোর্টালে লগ ইন করতে হবে। আবেদন পাওয়ার পর কি করবেন বিচারপতিরা? তারা বিএলও এবং ইআরও ওই সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে যে রিপোর্ট দিয়েছেন তা যাচাই করবেন। ভোটারের ঠিকানা, বয়স সংক্রান্ত নথি খতিয়ে দেখা হবে। উভয় পক্ষের বক্তব্য শোনা হবে। অর্থাৎ আবেদনকারী ভোটার এবং বিএলও দু তরফের কথাই শুনবে ওই ট্রাইব্যুনাল। এরপর ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে ওই ভোটার ভোট দেওয়ার যোগ্য কিনা। কিন্তু ভোটারদের সঙ্গে আইনজীবী রাখতে হবে কিনা এই ধরনের কোনো এসওপি কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। কমিশনের কাছেও এর কোনো উত্তর নেই। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। যার নাম বাদ গেছে
আমি বলে যাব এখানে, সেই সব জায়গায় ক্যাম্প করবে পার্টির থেকে, লিস্ট পুরো ডিএম অফিস থেকে চেয়ে নিয়ে একদম যাদের যাদের নাম বাদ গেছে তাদের অ্যাপিল করাবে, পার্টি অফিস থেকে সিস্টেমটা জেনে নেবে এবং তাদেরটা জমা করে একসাথে পার্টি অফিসকে বলবে আমরা সেগুলো নিয়ে ট্রিব্যুনালে জমা দেব এবং ট্রিব্যুনাল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই ট্রিব্যুনালে আমরা বিনা পয়সায় লয়ার দেবো যে আপনাদের হয়ে লড়বে। কি ট্রাইব্যুনাল হবে না কার ট্রায়াল হবে জানি না, আমি এই সমস্ত যা ঘটা দেখতে পাচ্ছি তাতে ভোট আদৌ কখন হবে সেই নিয়ে আমার এখন দুশ্চিন্তা পাচ্ছি। ঠিক সময় যদি টিএমসি সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতো তাহলে এত নামেরও বাকি থাকতো না, এত সমস্যা হতো না। না কর্মচারী দিয়েছে, না অফিসার দিয়েছে, না ম্যাজিস্ট্রেট দিয়েছে। তারা চাইছিল না যে এটা সত্যি সত্যি যারা ভুয়ো ভোটার তারা বাদ যাক। তো এখন আদালত নিজে হস্তক্ষেপ করেছেন, নির্বাচন কমিশন এই ব্যাপারটা দেখছে, তো সেজন্য ভরসা আছে যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। অভিযোগ পাল্টা অভিযোগ তো থাকবেই, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো ভোটটা আদৌ দেওয়া হবে তো? 4টি সাপ্লিমেন্টারি তালিকায় আমি যদি সংখ্যার হিসেবটা একটু দিই তাহলে বুঝতে পারবেন যে 4টি সাপ্লিমেন্টারি তালিকায় 36 লক্ষ নাম প্রকাশ পেয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যে 40 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে, কিন্তু সবার নামে বিচারক অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের সাইন এখনো পর্যন্ত হয়নি, তাই সবার তালিকা বের করা সম্ভব হচ্ছে না। যেমন যেমন সাইন হয়ে আসছে সেভাবে ধাপে ধাপে তালিকা প্রকাশ করা হচ্ছে। এবার এই যে 40 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, কমিশন বলছে যে তার মধ্যে প্রায় 45% নাম বাদ পড়েছে, অর্থাৎ সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে 18 লক্ষ বা তার কিছু কম বেশি। এর আগে আমরা জানি যে খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ পড়েছিল এবং তারপর যেদিন চূড়ান্ত তালিকা প্রকাশ হয় সেদিন আরও 5 লক্ষ নাম বাদ পড়ে এবং সব মিলিয়ে 63 লক্ষ নাম বাদ পড়েছিল। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটার কত বাদ গিয়েছে সেটা যদি প্রশ্ন করা হয় তাহলে তার উত্তর হলো প্রায় 81 লক্ষ। কিন্তু এই যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেখানে যে 18 লক্ষের নাম বাদ পড়েছে তাদের মধ্যে কেউ যদি নিজেদের যোগ্য মনে করেন তারা গিয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন এবং সেখানে নিষ্পত্তি হলে আবারও ভোটার তালিকায় নাম উঠবে। কিন্তু সমস্যাটা হলো সময় কিন্তু হাতে আর বেশি নেই। প্রথম দফার ভোট অর্থাৎ আগামী 23শে এপ্রিল যে ভোট রয়েছে বাংলায়, তার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে। আবার ভোটের কয়েকদিন আগেই ইলেকটোরাল রোলও ফ্রিজ হয়ে যায়। কিছুদিন আগেই আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে তৃণমূল এই সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছে এবং বিচারপতিরা জানিয়েছেন যে বিষয়টা একটু ভেবে দেখা হবে। এই পুরো প্রক্রিয়ার আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন চলে আসার আগেই ট্রাইব্যুনালের নিষ্পত্তি হওয়া সম্ভব তো? এই প্রশ্নই কিন্তু এখন উঠছে। পরবর্তীতে কমিশন কি পদক্ষেপ করবে, ট্রাইব্যুনালের কাজ বা প্রক্রিয়া কবে থেকে সঠিকভাবে শুরু হবে এবং এই আবেদনের নিষ্পত্তি কতটা দ্রুত হবে তার সবটাই কিন্তু আগামী কয়েকদিনের কিভাবে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা এগোয় তার উপর নির্ভর করছে। এই সংক্রান্ত সমস্ত খবরের আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।